রজনী ঘোস্ট ইউনিভার্সে ফিরে চলে গেছিল। এবং জস কোনো রকমে ঘোস্ট ইউনিভার্সের ভেতরে যাওয়ার রাস্তা খুঁজছিল, কিন্তু জসের কাছে এতটা পাওয়ার ছিল না যে সে ঘোস্ট ইউনিভার্সের ভেতরে যেতে পারে। অন্যদিকে হীরালাল রাতের বেলায় তার ক্ষেতে জল দিচ্ছিল। তখনই তার কুয়োর ভেতর থেকে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। হীরালাল খুব ভয় পেয়ে যায় এবং কুয়োর কাছে গিয়ে দেখে তো কুয়োর ভেতর থেকে অনেক ভূত বাইরে বেরিয়ে আসছিল। এইসব দেখে হীরালালের মাথা ঘুরিয়ে যায় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কুয়োর ভেতর থেকে ঘোস্ট ইউনিভার্সের দরজা খুলছিল এবং ঘোস্ট ইউনিভার্সের ভূতগুলো বাইরে আসছিল। তখনই হঠাৎ রজনীও ঘোস্ট ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে আসে। সব ভূতেরা মিলে রজনীর সাথে ফাইট করছিল, কিন্তু রজনীর কাছে অনেক পাওয়ার ছিল। সে একা একা সব ভূতের সাথে লড়াই করছিল এবং ফাইট করতে করতে রজনী হঠাৎ সেখান থেকে গায়েব হয়ে যায়। তারপর ঘোস্ট ইউনিভার্সের ভূতেরা বাচ্চাদের ধরার জন্য শহরের দিকে এগিয়ে যায়। অন্যদিকে জস ভূতিস্থানে তার পাওয়ারগুলোকে ইমপ্রুভ করার জন্য রিসার্চ করছিল, কিভাবে আসবে এই পাওয়ারগুলো, আমি কে বলবে আমাকে। তখনই জসের ভূতিস্থানের একটা সিন মনে পড়ে, যখন সে রুম নাম্বার 55-এর বাচ্চাগুলোকে বাঁচাতে গেছিল। তার পায়ে একটা কাঁটা লেগে গেছিল, তার পা দিয়ে কালো রক্ত বেরোচ্ছিল। আমার নিজের রক্তটাকে আবার টেস্ট করা উচিত। জস তখনই তার কিচেন থেকে ছুরি নিয়ে আসে এবং তার হাতে একটু কেটে নেয়, তো তার বডি থেকে কালো রঙের রক্ত বেরোতে শুরু করে। আরে বাবা, এটা কি হচ্ছে আমার সাথে? কিছুদিন আগে আমার রক্তটা লাল ছিল, তাহলে হঠাৎ আমার রক্তটা কালো কি করে হয়ে গেল? জস কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এটা কি হচ্ছে। তখনই জসের কাছে একটা কল আসে এবং রাহুল জসকে বলে যে তার বাড়িতে একটা ভূত চলে এসছে। জস তখনই তার গানটা নেয় এবং হাওয়াতে উড়তে উড়তে তার বাড়ি পৌঁছে যায়। রাহুল বাড়ির বাইরে বসে কাঁদছিল। জসের আসা মাত্র রাহুল জসকে বলে, স্যার স্যার ভূত আমাকে বাড়ির থেকে বাইরে বের করে দিয়েছে এবং আমার সব খাবার খেয়ে নিয়েছে। কান্না বন্ধ করো ভাই, আজকে ওই ভূতের এক্সপায়ারি ডেট চলে এসছে। জস তখনই সেই রুমটার ভেতরে যায়, কিন্তু সেখানে ভূতটা ছিল না। জস পুরো কামরাটাকে ভালো করে চেক করে এবং বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। রুমটাতে একটা প্রদীপ জ্বলছে, কিন্তু তার আগুনটাকে দেখো, সেটা হাওয়াতে আছে। এটা কিভাবে সম্ভব? জস তখনই তার গানটা পার করে এবং তখনই সেই ভূতটাকে ধরে ফেলে। রাহুল, আমি ওই ভূতটাকে ধরে নিয়েছি, তুমি এবার আরামসে তোমার বাড়ি ঢুকতে পারো। ভূতটাকে ধরার পর জস আবার ভূতিস্থানের উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু রাস্তাতে জস রজনীকে দেখতে পায়। আরে এটা তো রজনী, অর্থাৎ নিশ্চয়ই ঘোস্ট ইউনিভার্সের দরজাটা আবার খুলে গেছে আর রজনী ঘোস্ট ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে এসছে। জস তখনই রজনীর কাছে যায়, কিন্তু রজনী এখনও তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছিল না এবং সে তখনই জসকে ঘায়াল করে দেয়। আরে বাবা, আমাকে কেন মারছো? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি এখান থেকে চলে যাও জস, আমি আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারছি না। আমি শুধুমাত্র ঘোস্ট ইউনিভার্সে আমার পাওয়ারগুলোকে কন্ট্রোল করতে পারি। এবং রজনী হাওয়াতে উড়তে উড়তে সেখান থেকে চলে যায়। জস রজনীর পিছু নেয়, কিন্তু রজনী গায়েব হয়ে যায়। রজনী ঘোস্ট ইউনিভার্স থেকে বাইরে বেরিয়ে এসেছিল, অর্থাৎ ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খুলে গেছে। কিন্তু জস এটা জানতো না যে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা কোথায় খুলেছে। জস ঘোস্ট ইউনিভার্সের দরজাটাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে হীরালাল অজ্ঞান হয়ে পড়েছিল এবং তার ক্ষেতের মধ্যে জল ভরে যাচ্ছিল। ধীরে ধীরে জলটা হীরালালের বডি পর্যন্ত পৌঁছে যায় এবং হীরালাল জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফেরা মাত্র হীরালাল জসকে কল করে, স্যার জলদি করে আমার ক্ষেতে চলে আসুন, আমার ক্ষেত থেকে অনেকগুলো ভূত বেরিয়ে আসছিল। মনে হচ্ছে ঘোস্ট ইউনিভার্সের দরজাটা হীরালালের কুয়োতে খুলেছে। জস তখনই উঠতে উঠতে হীরালালের কাছে পৌঁছে যায়। জস তার ঘড়ি দিয়ে কুয়োর ভেতরে দেখে, তো ঘোস্ট ইউনিভার্সের দরজাটা খোলা ছিল। আমাকে ভেতরে যাওয়ার জন্য কিট্টুর সাহায্য দরকার। জস দুটো পাথরকে আবার রগড়ায়, তো কিট্টু সেখানে চলে আসে। আমাকে জলদি করে ভেতরে যাওয়ার জন্য তোমার হেল্প দরকার। জস ঘোস্ট ইউনিভার্সের ভেতরে পৌঁছে যায়, কিন্তু এইবারে সেখানে দৃশ্যটা অন্যরকম ছিল। ঘোস্ট ইউনিভার্সের সব গাছগুলো লাল হয়ে গেছিল, মনে হচ্ছে ঘোস্ট ইউনিভার্স নিজের রংটা বদলাচ্ছে। তখনই জস গাছে লটকানো অনেকগুলো লোককে দেখতে পায়। জস কিছুই বুঝতে পারে না যে বাচ্চাদের জায়গায় এই লোকগুলো কি করে চলে আসলো এখানে। কিছুদিন আগে তো এখানে বাচ্চা ঝুলছিল, তাহলে হঠাৎ এখানে লোকেরা কি করে চলে আসলো? জস আরও কাছে যায়, তো সে বুঝতে পেরে যায় যে এগুলো সেই বাচ্চারা, কিন্তু তারা এত জলদি বড় কি করে হয়ে গেল? এই সব লোকেরাই বাচ্চাদের মতো ছোট ছোট কাপড় পরেছে, অর্থাৎ এই লোকগুলো সেই বাচ্চাগুলোই এখন হঠাৎ বড় হয়ে গেছে। তখনই হঠাৎ জসের ঘড়িটা সিগন্যাল দিচ্ছিল, কিট্টু জসকে আবার ডাকছিল, কারণ ঘোষ ইউনিভার্সের দরজাটা বন্ধ হতে চলেছিল। আমাকে এখনই যেতে হবে, না হলে আমি এখানে আটকে যাব।
জস তখনই তার ঘড়ির সাহায্যে কিট্টুকে কানেক্ট করে এবং কিট্টু জসকে কুয়োর ভেতর থেকে বাইরে বার করে নেয়। জস যখনই বাইরে আসে তখনই সে অনেকগুলো ভূতকে কুয়োর দিকে আসতে দেখে। সবাই গাছের পেছনে লুকিয়ে পড়ো, মনে হচ্ছে ঘোষ ইউনিভার্সের ভূতেরা আসছে। জস, কিট্টু এবং হীরালাল গাছের পিছনে লুকিয়ে পড়ে। এরা আরেকটা বাচ্চাকে ঘোষ ইউনিভার্সের ভেতরে নিয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাটাকে বাঁচাতেই হবে। না যশ, তাহলে ঘোষ ইউনিভার্সের সব ভূতেরা পৃথিবীতে কবজা করে নেবে। কিন্তু জস কিট্টুর কথা শোনে না এবং এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ঘোষ ইউনিভার্সের ভূতেদের উপর হামলা করে দেয়। জস ভূতেদের ওপর অনেকগুলো ফায়ার গুলি ছুটতে থাকে, কিন্তু ঘোষ ইউনিভার্সের ভূতগুলো খুবই পাওয়ারফুল ছিল, তাই তারা জসকে ঘায়েল করে দেয়। একটা ভূত জসকে মারতেই যাচ্ছিল, কিন্তু কিট্টু তার জাদু করে জসের চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়ে দেয় এবং জসের প্রাণটা বেঁচে যায়। অন্যদিকে ঘোষ ইউনিভার্সের দরজাটা কিছু সেকেন্ডের মধ্যে বন্ধ হতে যাবে। ভূতেরা বাচ্চাটাকে নিয়ে ভেতরে যেতে শুরু করে। জস অনেক চেষ্টা করে, কিন্তু এই বাচ্চাটাকে বাঁচাতে পারে না এবং ঘোষ ইউনিভার্সের দরজাটা বন্ধ হয়ে যায়। আমি বাচ্চাটাকে বাঁচাতে পারলাম না, কিন্তু আমি এই ভূতেদের ছাড়বো না। জসের অনেক চোট লেগে গেছিল, তাই কিট্টু জসকে তার সাথে নিয়ে যায়। অন্যদিকে রজনী তার পাওয়ারগুলোকে কন্ট্রোল করার জন্য জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল। তখনই হঠাৎ সে একটা ভূতকে দেখতে পায়। জলের উপরই ভাগটা দেখো, তাতে একটা ব্যাঙ বসে আছে, কিন্তু ব্যাঙটা জলের উপরে বসে আছে। এটা কি করে সম্ভব? যদি সে জলে সাঁতার কাটতো তাহলে তার মাথাটা বাইরে থাকতো। রজনী বুঝে যায় যে এই ব্যাঙটা ভূত। রজনী ওটাকে ধরার চেষ্টা করে, কিন্তু সেটা লাফ মেরে একটা গাছের উপর লাফিয়ে পড়ে। কিন্তু রজনী তার জাদু করে একটা ব্যাঙকে ধরে ফেলে এবং সেই ব্যাঙটার শক্তিটা রজনীর কাছে চলে আসে। রজনী কিছুই বুঝতে পারে না যে এটা কি হয়ে গেল। অন্যদিকে কিট্টু জসের ক্ষতস্থান ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু জসের ক্ষত দিয়ে লাল নয়, কালো রক্ত বেরোচ্ছিল। যশ, তোমার বডি থেকে তো কালো রক্ত বেরোচ্ছে। এই ব্যাপারটাই তো আমি বুঝতে পারছি না, আমার বডির রক্তটা কালো কি করে হয়ে গেল। কিট্টু জসকে বেডের মধ্যে শুইয়ে সেখান থেকে চলে যায়। জসের অনেক রাগ হচ্ছিল, কারণ সে বাচ্চাদের বাঁচাতেই পারছিল না। হঠাৎ করে জস হাওয়াতে উঠতে শুরু করে। জসের ভেতর থেকে লাল আলো বেরোতে শুরু করে এবং দেখতে দেখতে জসের সব ক্ষতস্থান ঠিক হতে শুরু করে এবং জস হঠাৎ করে বেডের মধ্যে পড়ে। ওরে বাবা রে! অন্যদিকে রাতের 2টো বাজা মাত্র একজন ফটোগ্রাফার ভূতের সত্যি জানার জন্য ক্যামেরা নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। ফটোগ্রাফারটা আকাশের দিকে দেখে এবং বুঝে যায় যে আজকে অমাবস্যার রাত। আজকে তো অমাবস্যার রাত, কোনো না কোনো ভূত এখানে নিশ্চয়ই আসবে। ফটোগ্রাফারটা একটা গাছের উপর বসে ভূতেদের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনই হঠাৎ সেখানে অনেকগুলো বাচ্চা জড়ো হয়ে যায়। এটা দেখে ফটোগ্রাফারের ঘাম ছুটে যায়। এত রাতে এতগুলো বাচ্চা এখানে কি করছে? দেখতে দেখতেই সব বাচ্চারা একটা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজেদের মধ্যে কিছু কথা বলতে শুরু করে। ফটোগ্রাফারটা তার ক্যামেরা বার করে সেই ভূতেদের ভিডিও নিতে শুরু করে। তখনই হঠাৎ সব বাচ্চাগুলো দেখতে দেখতেই ভূতে কনভার্ট হয়ে যায়। ফটোগ্রাফারটা ভয়ে কাঁপতে শুরু করে এবং ধীরে ধীরে গাছ থেকে নিচে নামতে শুরু করে। যদি এই ভূতগুলো আমাকে দেখে ফেলে তাহলে আমি প্রাণে মারা যাব। জঙ্গল থেকে বেরোনো মাত্র সেই ফটোগ্রাফারটা এত জোরে দৌড়ায় যে সোজা তার বাড়িতে গিয়ে দাঁড়ায়। আমার এই ভিডিওটা জস দ্য ঘোস্ট হান্টারকে পাঠানো উচিত। ফটোগ্রাফারটা তখনই সেই ভিডিওটা তার ল্যাপটপে নিয়ে নেয় এবং জস দ্য ঘোস্ট হান্টারকে সেন্ড করে দেয়। পরদিন সকালে যখন জসের ঘুম ভাঙে তো জস এই ভিডিওটাকে দেখে। আরে বাবা, এগুলো তো সেই বাচ্চাগুলোই যাদেরকে আমি ঘোস্ট ইউনিভার্সে দেখেছিলাম। এরা নিজেদের মধ্যে মিটিং কেন করছে? জস যে বাচ্চাগুলোকে ঘোস্ট ইউনিভার্সে দেখেছিল তারা জঙ্গলে মিটিং করছে, কিন্তু কেন এবং মিটিংয়ে কি ডিসকাস করছে? অন্যদিকে ঘোস্ট ইউনিভার্সে দুনিয়াতে আমার কবজা হবে। পৃথিবীর সব মানুষদের আমি ভূত বানিয়ে দেব। কে ছিল এটা? ভূতেরা কি এরই কথা শোনে? অন্যদিকে জঙ্গলের মধ্যে কিছু বাচ্চা মিটিং করছিল এবং তাদের ভিডিও একটা ফটোগ্রাফার জসের কাছে পাঠিয়ে দিয়েছিল। এরা আসল বাচ্চা নাকি বাচ্চাদের ক্লোন? সত্যিটা জানার জন্য জস তখন জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়। ফাইনালি জস সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে রাতে সব বাচ্চারা মিটিং করছিল, কিন্তু সেখানে এখন কেউ ছিল না। এখানে তো একদম শুনশান। জস আবারও তার মোবাইলে ভিডিওটা দেখতে শুরু করে। জস বোঝার চেষ্টা করছিল যে এই বাচ্চাগুলো কি ডিসকাস করছে এবং সে কি কোনো হিন্ট পেতে পারে, কিন্তু এই ক্লিপটা দেখে জস কিছুই বুঝতে পারে না। কি ঝোল হচ্ছে এইসব? এবারে সত্যিটা কিভাবে জানতে পারবো? সত্যিটা জানার জন্য জসকে রাতের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটার জবাব এখনো খোঁজা বাকি, এই ক্লোনগুলো মিটিং কেন করছে? এটা ভাবতে ভাবতে জস ভূতিস্থান চলে যায়। জস তার বইয়ে সব প্রশ্নের উত্তর পায়, কিন্তু এটার জবাব সেটাতেও পাওয়া যাচ্ছিল না। অন্যদিকে রাত হওয়া মাত্র ঘোস্ট ইউনিভার্সের দরজাটা আবার পৃথিবীতে খুলে যায়। এইবার এই দরজাটা গগনের ছাদের উপরে খোলে, কিন্তু গগন তো তার রুমে নাক ডেকে ঘুমোচ্ছিল।
কিন্তু গগনের ভাই মগন ছাদে কিছু আওয়াজ শুনতে পায়। সে তার টর্চ নিয়ে ছাদে যায়। ছাদের দৃশ্যটা দেখে তার প্যান্ট ভিজে যায়। সে কাঁপতে শুরু করে দেয়। আমার ঘরে অনেকগুলো ভূত এসে গেছে, আমাকে জস্তা ঘোষ ডাক্তারের হেল্প নিতে হবে। মগন জসদা ঘোষটানটাকে কল করে পুরো ব্যাপারটা খুলে বলে। জস তখনই তার বাইক নিয়ে মগনের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। ঘোষ শ্রীনিবাসের ভূতগুলো বাচ্চাদের ঘোষ শ্রীনিবাসে নিয়ে চলে আসছিল এবং তার বদলে সেই বাচ্চাদের রেপ্লিকা পৃথিবীতে আসছিল। জস তার পকেট থেকে অনেকগুলো ফায়ারগুলি বার করে ঘোষ শ্রীনিবাসের দরজায় ফেলতে থাকে। ঘোষ শ্রীনিবাসের ভূতগুলো জসকে আবার দেখে নেয়। তুমি আবার এসেছো, মনে হচ্ছে তোমার প্রাণটা তোমার কাছে প্রিয় নয়। আমি তো আমার জীবনটা পকেটে নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু যেদিন তোমরা আমার হাতে পড়ে যাবে সেদিন তোমাদের মামার বাড়ি দেখিয়ে দেবো। এটা শুনে ভূতের রাগ হয়ে যায় এবং সে জসের উপর হামলা করে দেয়। কিন্তু জস পুরো প্ল্যানিংয়ের সাথে এসেছিল। সে তখনই তার বাইক নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। দাঁড়াও জস, আজকে তোমাকে প্রাণে মেরে ফেলবো। কে কাকে মারবে এটা তো সময়ই বলবে, কিন্তু এখন পালানোটাই সবচেয়ে ভালো। জস ফুল স্পিডে হাওয়াতে বাইক চালাতে শুরু করে। কিন্তু তখনই ঘোষ শ্রীনিবাসের ভূতটা জাদু করে গায়েব হয়ে যায় এবং হঠাৎই জসের সামনে চলে আসে। জস তার বাইকে এক্সিলেটার বাড়িয়ে দেয় এবং ভূতটা তার জাদু করে একটা বড় পাথর তৈরি করে নেয়। ভূতটা সজোরে সেই পাথরটা তার দিকে ছুঁড়ে মারে এবং জস ফুল স্পিডে তার বাইকটা চালাতে শুরু করে। যখনই পাথরটা জসের একদম কাছে আসে, জস তার বাইকটা ছেড়ে হাওয়াতে লাফ মেরে দেয়। জস উপরে, বাইকটা নিচে এবং পাথরটা মাঝ বরাবর বেরিয়ে যায়। জস আবার হাওয়াতে ড্রাইভ লাগিয়ে তার বাইকে পৌঁছে যায় এবং সামনে দাঁড়িয়ে থাকা ভূতটাকে একটা জোরে কিক মারে। ভূতটা সোজা নিচে গিয়ে ঝোপে পড়ে। ভূতের অনেক রাগ হয়ে যায় এবং সে তার পুরো পাওয়ার ব্যবহার করে জসের উপর জাদু করে দেয়। জস তার বাইকের সাথে ধারাম করে নিচে পড়ে যায় এবং সম্পূর্ণ ঘায়েল হয়ে যায়। জস দাঁড়াবার চেষ্টা করে, কিন্তু তার অনেক ব্যথা লাগছিল। কিন্তু তখনই হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং একটা সাধুর আওয়াজ আসতে শুরু করে। জস, আমার তোমার সাহায্য চাই। ঘোষ শ্রীনিবাসের কিং খুব তাড়াতাড়ি পৃথিবীতে আসছে এবং তার জলমণি দরকার। যদি জলমণি তার হাতে লেগে যায় তাহলে অনর্থ হয়ে যাবে। অর্থাৎ ঘোষ শ্রীনিবাসের রাজাও আছে? ব্যাপারটা সমাধান না হয়ে আরও বেশি জটিল হয়ে যাচ্ছে। এরপর সেই সাধুটা জসকে বলে যে ঘোষ শ্রীনিবাসের কিংয়ের কাছে অনেক বড় আর্মি আছে এবং সে তার আর্মির সাহায্যে পৃথিবীতে কবজা করতে চায়। কিন্তু পুরো আর্মিটাকে পৃথিবীতে আনার জন্য তাকে একটা ব্রিজ বানাতে হবে। এই ব্রিজটা ঘোষ ইউনিভার্সের সাথে পৃথিবীর কানেকশন করে দেবে। এরপর তারা পৃথিবীটাকে কবজা করে নেবে। কিন্তু এই ব্রিজটা বানানোর জন্য ঘোষ ইউনিভার্সের রাজাকে 5টা স্টোন চাই, যেগুলো আমাদের পৃথিবীতেই আছে এবং সেগুলোকে রক্ষা 5 জন সাধু করছে। কিন্তু তারা বাচ্চাদের কেন কিডন্যাপ করছে এবং তাদের ক্লোনগুলো কেন পাঠাচ্ছে? ভূতেরা দিনে বাইরে বেরোতে পারে না, তাই তারা ক্লোনগুলোকে পৃথিবীতে পাঠাচ্ছে যাতে সে ওই 5টা স্টোনের ব্যাপারে জানতে পারে। সাধু জসকে পুরো সত্যিটা বলতেই যাচ্ছিল, তখন হঠাৎ ভূতটা জাদু করে জসের উপরে আবার হামলা করে দেয়। কিন্তু সাধু জসের চারিদিকে একটা সুরক্ষা কবচ বানিয়ে দেয় এবং জস সম্পূর্ণভাবে সেফ হয়ে যায়। সেই ভূতটা পুরো পাওয়ার দিয়ে জসের উপর জাদু করে, কিন্তু সাধুর সুরক্ষা কবচটা অনেক শক্তিশালী ছিল এবং ভূতের পাওয়ারটা সেটাকে পার করতে পারে না। সাধু বাবা, আপনি তারপর বলুন, একে তো আমি পরে দেখে নেব। এরপর সাধু জসকে বলে যে বিগত 5000 বছর ধরে জলমণি রক্ষা সে এবং আনহারি করছিল, কিন্তু ঘোষ ইউনিভার্সের ভূতেরা আনহারিকে ধরে নিয়েছে। এবার জলমণিটা অসুরক্ষিত আছে। যদি জলমণিটা ঘোষ ইউনিভার্সের কিং পেয়ে যায় তাহলে সে অনেক পাওয়ারফুল হয়ে যাবে এবং পৃথিবীর সব জলকে তার কন্ট্রোলে করে নেবে। অর্থাৎ ব্যাপারটা অনেক সিরিয়াস হয়ে গেছে। কিন্তু এই জলমণিটা কোথায়, কোন জায়গায়? তখন সেই সাধুটা জসকে বলে উত্তর দিকে। ব্যাস, সাধু এইটুকুই বলে এবং আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। আমাকে এখনই যেতে হবে জস। এটা বলা মাত্রই সেই সাধুটা সেখান থেকে গায়েব হয়ে যায়। সাধু গায়েব হওয়া মাত্র জসের চারিদিকে সুরক্ষা কবচটাও গায়েব হয়ে যায়। কিন্তু ততক্ষণে ঘোষ ইউনিভার্সের ভূতগুলোও গায়েব হয়ে গেছিল। এ তো অর্ধেক ইনফরমেশন দিয়েই চলে গেল। উত্তর দিকে, উত্তর দিকে তো অর্ধেক পৃথিবীই রয়েছে, সেখানে কোথায় খুঁজবো আমি? এবং বিনা পাওয়ারে ঘোষ আর্মির সাথে লড়বো কিভাবে? যাই হোক, আমাকে উত্তর দিকে যেতেই হবে, কারণ ঘোষ ইউনিভার্সের ভূতেরা জন্মনিটাই খুঁজতে গেছে নিশ্চয়ই। জস তখনই তার বাইক নিয়ে উত্তর দিকের উদ্দেশ্যে রওনা হয়। জস রাস্তায় কারো একটা ছায়া দেখতে পায়, কিন্তু সেটা শুধু ছায়া ছিল, কোনো বডি ছিল না। আরে বাবা, এটা কি ব্যাপার? ছায়া কবে থেকে চলতে শুরু করলো?
জস তার বাইকটাকে একটু নিচু করে। তো সে বুঝতে পেরে যায় যে এই ছায়াটা কার। এই ছায়াটা রজনীর, কিন্তু রজনীর ছায়াটা তার বডি থেকে আলাদা কিভাবে হতে পারে। জস তখনই তার বাইকটাকে নিচে নিয়ে আসে, কিন্তু ততক্ষণে রজনীর ছায়াটা সেখান থেকে গায়েব হয়ে গেছিল। রজনী আবার তার পাওয়ার দিয়ে নিজের ছায়াটাকে আলাদা করেনি তো, কিন্তু এটা কিভাবে সম্ভব? জস কিছুই বুঝতে পারছিল না যে রজনীর সাথে এটা কি হচ্ছে। কিন্তু এখন জলময়ীটাকে বাঁচানো সবচেয়ে দরকার ছিল, তাই জস তখনই সমুদ্রের উদ্দেশ্যে রওনা হয়। জস সমুদ্রের কাছে পৌঁছে যায়। সমুদ্রের ওপর সাধু মহারাজ অনেকগুলো ভূতের সাথে ফাইট করছিল এবং ঘোস্ট ইউনিভার্সের অনেকগুলো ভূত সমুদ্রের নিচে যাচ্ছিল। মনে হচ্ছে ভূতেরা জলমণি খুঁজছে। জস দেরি না করে তখনই যুদ্ধক্ষেত্রে নেমে পড়ে এবং ভূতেদের উপর ফায়ার গুলি ছুটতে থাকে। আমি এসে গেছি সাধু মহারাজ, এরপর দুজন মিলে এই ভূতগুলোকে মেরে ভাগাবো। জস তার ফায়ার গুলিগুলোকে ভূতেদের উপর ফেলতে শুরু করে, কিন্তু সেগুলোতে ভূতেদের কিছুই হচ্ছিল না। তোমার এইসব জিনিসপত্র ঘোস্ট ইউনিভার্সের ভূতেদের উপর কাজ করবে না, এরা খুব শক্তিশালী। তখনই হঠাৎ আকাশে কিছু চাঞ্চল্যের সৃষ্টি হয়। চাঞ্চল্যের ফলে সব ভূতেরা সেখান থেকে যেতে শুরু করে। আরে এরা কোথায় যাচ্ছে? ঘোস্ট ইউনিভার্সের দরজাটা বন্ধ হচ্ছে, তো তারা ফিরে যাচ্ছে। এরা আবার কালকে আসবে, আবার লড়বে। এদেরকে আমি কিছুক্ষণের জন্য আটকাতে পারবো, কিন্তু যেমন যেমন পৃথিবীতে ক্লোন বাড়তে থাকবে এরা আরো স্ট্রং হতে থাকবে। তারপর আমি এদেরকে আটকাতে পারবো না। জস, তোমাকে তোমার পাওয়ারগুলো জানতেই হবে। এটা বলা মাত্রই সাধু মহারাজ সেখান থেকে গায়েব হয়ে যায় এবং সব ভূতগুলো সেখান থেকে চলে যায় এবং জায়গাটা একদম শান্ত হয়ে যায়। জস একদম কনফিউজ হয়ে যায়। কি করব, কিভাবে করব, কিভাবে আটকাবো সবাইকে? ভাবতে ভাবতে বাইক থেকে নিচে পড়ে যায়। জস কি তার পাওয়ারগুলো খুঁজে পাচ্ছে? কি হচ্ছে জসের সাথে? কে এই জস? দেখবো আমরা পরের সপ্তাহে।